বাংলাদেশের বিভিন্ন স্থানে তৌহিদি জনতা নামে একদল লোকের বাধার মুখে পড়ছে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সাথে সংস্কৃতি, হাজার বছরের সংস্কৃতি আছে, একই সাথে এখানে ধর্ম আছে, সমস্ত কিছু মিলিয়ে বাংলাদেশটা। কিন্তু আমরা যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি, সমস্ত কিছু মিলে মানে এইটাকে মানে মুক্তবুদ্ধি যে চর্চা, সবাই মিলে যে সম্মিলিত মানে সেইটা তো আসলে ইতিবাচক পরিস্থিতি দিচ্ছে না। মার্ক করবেন কখন? আপনি মূল্যায়ন করবেন তখনই যখন জবাব দিতে আসবেন। তারা তো মূল্যায়নের মধ্যে নেই, তারা তো মনে করছে তারা সব জানে। মূল্যায়নের সুযোগ তো জনগণের এখানে নেই। কাজে তাকে নাম্বার 100 দিলেন না 0 দিলেন, মানে কিছু যায় আসে না। তারা এটা কেয়ার করেন না। তৌহিদি জনতা অথবা মব সৃষ্টিকারী এরা আসলে কারা? এদের কিভাবে থামানো যাবে? সরকারের পক্ষ থেকে কেমন উদ্যোগ দেখছেন? কোনো বিষয় না, প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ফুটেজ ছিল, সংশ্লিষ্টতা কারা আসছে, বিভিন্ন আন্দোলনে কাদেরকে পাওয়া গেছে দেখতে পাই। কয়জনকে আপনি অ্যারেস্ট করতে দেখছেন? তারা সবসময় চাচ্ছে যে কোনো ভাবে সরকারকে বিতর্কিত করা, দেশকে বিতর্কিত করা। এই তৌহিদি জনতা বা বাংলাদেশকে তারা বহির্বিশ্বের এর আগেই জঙ্গি নাটক তারা সাজাইছে অনেক। বাংলাদেশের বিভিন্ন স্থানে তৌহিদি জনতা নামে একদল লোকের বাধার মুখে পড়ছে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শুধু তৌহিদি জনতা নয়, মব সৃষ্টিকারী সব জনতার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে কেমন উদ্যোগ দেখছেন? শরীফুল হাসান। না, ধন্যবাদ। আমি মনে করি যে আসলে সুশাসন, জবাবদিহিতা এগুলো বাংলাদেশে কখনোই আমরা প্রতিষ্ঠা করতে পারিনি, গত 54 বছরে প্রতিষ্ঠা করতে পারিনি। যদি আমরা প্রতিষ্ঠা করতে পারতাম, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা তার 6 মাসের দায়িত্বে গত 6 মাসে কি করেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা পরিবর্তন করতে পেরেছেন, কতটা ভালো করতে পেরেছেন, তিনি সেটা বুঝতেন। যে কারণে আমি বললাম যে দেখেন, একটা রাষ্ট্রে যখন প্রধান উপদেষ্টা, উপদেষ্টা, মন্ত্রী, প্রধানমন্ত্রী পদে যখন শপথ নেন, তার শপথের বাক্যটা থাকে যে আমি রাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কিছু করব না, মানে সবার প্রতি আমি একই ধরনের আচরণ করব। আপনি যদি দেখেন সেই জায়গায় কিন্তু আমরা গত 6 মাসের সবার প্রতি আমরা একই ধরনের আচরণ দেখিনি। এমনকি সব রাজনৈতিক দলের প্রতি আমরা একই ধরনের আচরণ দেখিনি। আপনি যদি দেখেন, এর মধ্যে কিন্তু বিএনপির যুব দলের একজন নেতা তৌহিদ শেখ, তাকে কিন্তু হেফাজতে মারা গিয়েছেন, এরকম একাধিক ঘটনা ঘটেছে। তো আইন শৃঙ্খলা রক্ষা করে যদি বলেন আপনি, আমরা দেখি যে গত সংকট, সবচেয়ে বড় সংকট হচ্ছে একটা মব ভায়োলেন্স। উনি যেটাকে বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যেই করুক তিনি দেখবেন। কিন্তু আমি বলবো যে কথার এবং কাজের যে মিল, আপনি যে কাউকে রাস্তায় নেমে জিজ্ঞেস করেন যে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কত, আমি জানি না স্বরাষ্ট্র উপদেষ্টা 100-তে কত পাবেন। আমার ধারণা আমি তাকে 100-তে হয়তো মানে 1-2 আমি দিতে পারবো কিনা আমি জানি না। মানে ওনার যে আইন শৃঙ্খলার পরিস্থিতির যে অবস্থা, স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কত পাবেন, 5 নম্বরটা পাবেন কিনা আমি জানি না। তো সেই জায়গায় আপনি দেখেন, এমন বিষয় নিয়ে কথা হচ্ছে, আপনি মানে যেগুলো মীমাংসিত বিষয়। আমরা জানি যে আহ এই দেশের মানুষ, একটা সময় তো ট্যাবু ছিল, সেই ট্যাবু গুলা ভেঙে মেয়েদের আহ পিরিয়ডের মতো জায়গাগুলোতে কোন ধরনের ন্যাপকিন দরকার বা এমন কোনো বিষয় যেগুলো আমরা বুঝি। আবার ধরেন, বাংলাদেশ তো একটা, ধরেন এখানে মানে বাংলাদেশ একদম অতি ডানপন্থী দেশ না যে আপনি এখানে এখানে একই সাথে সংস্কৃতি, হাজার বছরের সংস্কৃতি আছে, একই সাথে এখানে ধর্ম আছে, সমস্ত কিছু মিলিয়ে বাংলাদেশটা। কিন্তু আমরা যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি, সমস্ত কিছু মিলে মানে এইটাকে মানে মুক্তবুদ্ধি যে চর্চা, সবাই মিলে যে সম্মিলিত মানে সেইটা তো আসলে ইতিবাচক পরিস্থিতি দিচ্ছে না। সেই জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টা আসলেই তিনি যদি আইন শৃঙ্খলা রক্ষা করে পরিস্থিতি দেখতে চান, তাহলে তাকে মানে ব্লাইন্ড হতে হবে, অন্ধ হতে হবে। যেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঘটনা ঘটবে, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, তার সেই জায়গায় ব্যবস্থা নিয়েছে। কিন্তু আমরা দেখছি আপনি আপনি কারো বাড়িতে ঢুকে আগুন দিচ্ছেন, কারো বাড়িতে হামলা করতে যাচ্ছেন, যখন তখন যে কোনো কিছু বন্ধ করতে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। যেমন কিভাবে বুঝবেন? আপনি ধরেন, আদালতে প্রত্যেকের বিচার পাওয়ার অধিকার আছে। এখন আদালতে দিনের পর দিন আপনি যারা আইনজীবীদের বা বিচার প্রার্থীদের উপর হামলা করছে, তো এই ঘটনা আপনি বন্ধ করবেন কি করে? বন্ধ করবেন আপনি যে এরকম হামলা করবে তাদের আপনি কয়েকজনকে গ্রেপ্তার করবেন, যারা ভায়োলেন্স চালায় কয়েকজন গ্রেপ্তার করবেন, তাতেই বার্তাটা যায় যে রাষ্ট্র চায় না। তো আমরা এখন পর্যন্ত গত 6 মাসে, নাসিদ ভাই ভালো বলতে পারবে, আমি এখন পর্যন্ত এমন একটা ঘটনা দেখিনি যেই ঘটনায় মনে হয়েছে যে না, আমাদের আহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন শৃঙ্খলাকারী বাহিনী তারা ঠিক মতো কাজ করছে। এটা আমরা সে আগের চিত্র দেখতে পাচ্ছি। গত 15 বছর আমরা দেখতাম যা কিছুই ঘটুক, আপনার বিএনপি কে ধরতে হবে, মারতে হবে, পিটাতে হবে। সেই ছবিটি আমরা এখন দেখতে পাচ্ছি যে কোনো একটা গোষ্ঠীকে যেন দেখতে হবে, বাকি সবার বিষয় যেন আমরা, তারা যাই করুক তাকে যেন প্রোটেকশন দিয়ে। আর ছাত্রলীগ যেমন
জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের সামনে অন্যদেরকে পেটাতো, ছাত্রদল বিভিন্ন সংগঠন নিয়ে আমরা হামলা করতো। আমরা সেই একই ছবি দেখতে পাচ্ছি, যেটা আমি মনে করি ভীষণ দুঃখজনক। দেখুন, এই বাংলাদেশটা আমাদের এমন করতে হবে যেখানে প্রতিটা মানুষ নিরাপদ থাকে, সবাই মিলে ভালো থাকে। সেই জায়গা থেকে কিন্তু আমরা যথেষ্ট পিছিয়ে আছি। কাজে আমি বলবো যে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি আসলে মিন করে থাকেন যে যারাই ভায়োলেন্স করুন ব্যবস্থা নেবেন, আমি এখন পর্যন্ত দেখি না, কিন্তু আশা করি তিনি যদি বলেন, তার কথাটা যদি সত্য হয়, তাহলে বুঝবো যে আসলে তিনি কথা রেখেছেন। কিন্তু জি, এখন পর্যন্ত তার গত শরীফুল 6 হাসান, মাসে বলছেন জি, না সেটা। এই জায়গায় আমি আরেকটু যোগ করি, যেটি হচ্ছে যে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এক্ষেত্রে আসলে কতটা ভূমিকা রাখছেন অথবা রাখতে পারছেন, এটি আপনি কিভাবে মূল্যায়ন করেন? না, আপনি মানে যেই জুলাই আগস্টের সময়টাতে মানুষের যে বিপুল প্রত্যাশা ছিল, আহ আমি মানে আপনার 5 তারিখে আমাকে একজন, 7 তারিখের পর যখন এই সরকার ডক্টর ইউনূস শপথ নিল, আমাকে একজন সিএনজিওলাকে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, নতুন সরকার হলে আপনি কতদিন তাদের ক্ষমতায় থাকতে চান? তিনি বলেছেন যে অনেক তো পলিটিক্যাল পার্টি দেখলাম, এরা যতদিন ইচ্ছে থাকুক। তো আপনি এখন সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালার কথাবার্তা শোনেন, তারা তারা এখন কি পরিমাণ বিরক্ত আপনি বুঝতে পারবেন। কাজেই আমি যে জায়গাটাতে বলবো যে সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল 6 মাস, এই প্রত্যাশা মুহূর্তের মধ্যে উবে গিয়েছে। সে কারণে মানে আমি মনে করি এখন আসলে একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসা উচিত, যারা জনগণের জবাবদিহিতার মধ্যে আসবে, সেটা খুব জরুরি। আর বাকি তো কোনো উপদেষ্টাদের আপনি মার্ক করবেন কখন, আপনি মূল্যায়ন করবেন তখনই যখন জবাবদিহিতে আসবেন। তারা তো মূল্যায়নের মধ্যে নেই, তারা তো মনে করছে তারা সব জানে। মূল্যায়নের সুযোগ তো জনগণের এখানে নেই। কাজে তাকে নাম্বার 100 দিলেন না 0 দিলেন, মানে কিছু যায় আসে না। তারা এটা কেয়ার করেন না, তারা মনেই করেছেন যে আমি যা ইচ্ছে তাই করি। তৌহিদি জনতা অথবা মব সৃষ্টিকারী এরা আসলে কারা, এদের কিভাবে থামানো যাবে, সরকারের পক্ষ থেকে কেমন উদ্যোগ দেখছেন? যেমনটা শরীফুল হাসান বলছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা সংস্কৃতি উপদেষ্টা অথবা সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন নাশিদ আলম? ভাই তো শরীফুল হাসান ভাই বলছেন, আসলে আপনাকে এই পরিস্থিতিতে উপায় একটাই। আমরা সবসময় বলে আসছি যে আসলে আহ, যে কোনো ঘটনা এখন যে ঘটবে বা ঘটাচ্ছে, এটার পেছনে অবশ্যই আমরা মনে করি যে এখানে বিশেষ গোষ্ঠীর ইন্ধন আছে। কিন্তু আপনাকে যে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে হলে এখানে আরো অনেক ঘটনা তৈরি হবে। এই ঘটনা থেকে বের হয়ে আসতে হলে আপনাকে তো আসলে একটা কংক্রিট জায়গায় যেতে হবে, যে জবাবদিহিতার জায়গায় যেতে হবে। যে আপনি যদি মনে করেন যে কোনো একটা বড় ধরনের ইনসিডেন্ট হয়, আপনি ডক্টর ইউনূসই বলতে পারে যে আমি তো বসতে চাই না, আমাকে জোর করে বসাইছে। উনি কি বলতে পারে না? বলতেই পারে। আমরা তো আন্দোলন করে মানে এক প্রকার জোর করেই বসাইছি তারা, এরকম সে অনেক সময় এই কথা একবার সে বলছে যে আমাকে আমার মতো কাজ করে দিতে হবে, আমি তো বসছি, আমাকে কেন বসান, আমাকে বসাইছেন, আমাকে কাজ করার সুযোগ দিতে হবে। তো ওই যে ভাই যেটা বললো যে আমরা তো সুযোগ দিয়েছি, এবং সাধারণ মানুষের প্রত্যাশা ছিল, সাধারণ মানুষ ভাবছিল যে আসলে এই বিপ্লবী সরকার বা বা এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু করতে পারবে। আসলে আমরা তো দীর্ঘদিন রাজনীতি করে আমরা জানি যে আওয়ামী লীগের মতো একটা দল যারা কোটি কোটি টাকা লোপাট করে নিয়ে দেশের বাইরে খুব নির্বিঘ্নে আছে, তারা যে ঘোড়ার ঘাস কাটবে দেশের বাইরে বসে এরকম ভাবার কোনো আসলে সুযোগ নেই। তারা প্রতিনিয়ত এরকম অনেক কিছুই করার চেষ্টা করবে। আপনি যে মব তৌহিদি জনতা যাই বলেন, আপনি খোঁজেন ওইখানে দেখবেন যে আছে কারা। এটা খুবই মানে কোনো বিষয় না। প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ফুটেজ ছিল, সংশ্লিষ্টতা কারা আসছে, বিভিন্ন আন্দোলনে কাদেরকে পাওয়া গেছে দেখতে পাই। কয়জনকে আপনি অ্যারেস্ট করতে দেখছেন? যে এই পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে আমরা সেটাই নাশিদ আমরা আলম। এই কাজগুলো তো আমরা করে দিচ্ছি, জি, মার্ক করে দিচ্ছি সেক্ষেত্রে যে এই যে তাহলে ছাত্রলীগের সরকার অংশ। কতটুকু ব্যবস্থা নিচ্ছে অথবা কেন নিচ্ছে না অথবা নিতে পারছে না, এই এই জায়গাটাতে আসলে প্রশ্ন, যদি সেটাই হয়ে থাকে আপনি যেটা আমার বলছেন। কাছে কেন জানি মনে হয় এই সরকারের বিভিন্ন উপদেষ্টারা অনেকটা দায়সারের মতো দায়িত্ব পালন করতেছে। এরা দেখা যাচ্ছে যে ওই পেজ ব্রিফিং করতেছে বা কোনো বিশেষ ঘটনা হলে তারা বিবৃতি দিচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, এর মধ্যেই আছে তারা। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ম্যাক্সিমাম উপদেষ্টারা তারাও চাচ্ছে যত তাড়াতাড়ি বাবা বের হয়ে যেতে পারে। বিষয়টা এরকম হয়ে গেছে আসলে। এই জটিল পরিস্থিতিতে একটা নির্বাচিত সরকার ছাড়া আপনি কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন না। কারণ আপনি যেখানেই যাবেন 17 বছর ধরে তারা এই দানবীয় সরকার প্রত্যেকটা জায়গায় তাদের নিজস্ব পৈশাচিক প্রতিনিধি তৈরি করছে। আপনি যেখানে যান, আপনি পুলিশে যাবেন, আপনি সরকারি যে কোনো দপ্তরে যাবেন, আপনি যেই শাখায় যাবেন, মসজিদে পর্যন্ত তারা তাদের সুযোগ্য পৈশাচিক প্রতিনিধি তৈরি করছে, যারা বহাল তবিয়তেই আছে। হয়তো বা আপনি 1 নম্বর থেকে নিয়ে 2 নম্বর আছেন, 2 নম্বর থেকে নিয়ে 3 নম্বর আছেন, এদের বাইরে কিছু না, তারাই আছে। কয়জনকে গ্রেপ্তার করতে পারছে যারা দায়িত্বশীল জায়গায় থেকে এই সরকারকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করতে পারে নাই? এইটা করার জন্য আপনাকে সময় দিতে হবে, এবং এই কাজটা অবশ্যই ভাই যেটা বলেছে যে এইটা জনগণ দ্বারা অবশ্যই নির্বাচিত সরকারকেই করতে হবে, এবং এটা যত দ্রুত, আমার মনে হয় যত দ্রুত এই সরকারের
মানে নির্বাচন দেওয়ার জন্য যতটুকু সংস্কার দরকার, আমরা বারবার বলেছি নির্বাচনের জন্য আপনার নির্বাচন রোডম্যাপ তৈরি করে নির্বাচন সংস্কারের জন্য যা করা দরকার সেইগুলো করেন। আপনারা আজাইরা এইসব উপদেষ্টা বানায় বসায় রাখছেন যাদের কোনো ফাংশন নাই, যারা কিছু করতেছেও না, অযথা বেতন নিচ্ছে, সেই প্রোটোকল নিতেছে, সেই গাড়ি নিচ্ছে, সুযোগ সুবিধা নিতে। এবং আমি দায়িত্ব নিয়ে বললাম, আপনি খোঁজ দিবেন, অনেক উপদেষ্টা যারা বিভিন্ন জায়গায় যাদের বিশেষ তাদের আত্মীয় স্বজনকে পরিচিত জনকে সুযোগ সুবিধা দিচ্ছে, সেই একই দৃশ্য একই প্রেক্ষাপট। আমি সবাইকে বলবো না, কেউ কেউ আছেন খুবই ভালো, আবার কেউ কেউ আছেন সেই আগের মতনই। তো আপনাকে এই জায়গা থেকে বের হয়ে আসতে হলে একটাই উপায়, নির্বাচিত সরকারের হাতে আপনাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আনলেস আপনি এই অবস্থা থেকে দেশ আরো খারাপের দিকে যায়, ভালো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রধান উপদেষ্টা একটা সাক্ষাৎকারে বলছেন যে ডিসেম্বরের দিকে ইলেকশন দিবেন। আমি বললাম তার ইচ্ছা এতটুকু নাই মনে হয়, আমার মনে আরো পেছাতে চায়, আরো ডিলে করতে চায়, নানান পরিবেশ পরিস্থিতি তৈরি হবে সেইগুলার উছিলায়। কিন্তু আমার কাছে মনে হয় এটা তার জন্য ভুল হবে, কারণ শেখ হাসিনা আপনার পাশেই বসে আছে, তার কাছে সোর্স আছে, তার কাছে অর্থ আছে। তারা সবসময় চাচ্ছে যে কোনো ভাবে সরকারকে বিতর্কিত করা, দেশকে বিতর্কিত করা। এই তৌহিদি জনতা বা বাংলাদেশকে তারা বহির্বিশ্বে, এর আগেই জঙ্গি নাটক তারা সাজাইছে, অনেক জঙ্গি নাটক সাজাইছে, জঙ্গি নাটকের মাধ্যমে দেশকে একটা জায়গায় তুলে নিতে চাইছে, বুঝাইছে যে এইখানে শেখ হাসিনার হাতে নিরাপদ, না হলে এখানে জঙ্গিদের উত্থান হবে। এই তৌহিদি জনতা আপনি যাদেরকে দেখতেছেন, এদের ভেতরে অবশ্য আমি বলবো না যে এর ভিতরে কিছু মানে অতি উৎসাহী জনগণ নাই, অতি উৎসাহী লোকজন থাকে না, থাকে, এরকম সবসময় হয়। কিন্তু মূল ইন্ধনটা আপনি খুঁজে খুঁজে পতিত সরকারকেই পাবেন, সেই পতিত শেখ হাসিনাই পাবেন। তারা বিভিন্ন জায়গায় ফান্ড করতেছে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলনে উস্কাই দেওয়ার জন্য তাদের সবসময় লোক আছে। আপনি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ইয়েগুলা যেগুলো ফাঁস হচ্ছে, এগুলো দেখলেই বুঝতে পারবেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।